আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। ভারত বাংলাদেশের ভেতরে কিন্তু চলছে উত্তেজনা। সম্প্রতি আমরা দেখেছি বর্ডারে বিজিবি কিন্তু গুলি ছুড়েছে বিএসএফ এর দিকে, এবং সেই গুলি যদিও কাউকে হতাহত করেনি, তবে এই উত্তেজনা কিন্তু একদম চরমে পৌঁছে গেছে। এবং তার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে কিন্তু ইতিমধ্যেই এই গুলি ছোড়ার 2 দিন পরে কিন্তু বিএসএফ কে আপনার তার দেওয়ার জন্য, মানে সীমান্তে তার দেওয়ার জন্য, কাঁটা তার দেওয়ার জন্য আপনার জমি প্রদান করেছেন। এবং এই জমি প্রদানকে কেন্দ্র করে আপনার আরো উত্তেজনা কিন্তু চরমে উঠে গেছে। অতএব দর্শক, এই যে বর্ডারে গুলি করা এবং ভারতের সাথে যে বাংলাদেশের একটা উত্তেজনা যে চরমে পৌঁছে গেছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং আমি কিভাবে দেখছি, আজকের আলোচনা কিন্তু সেই জায়গাটিতেই। দর্শক, সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে 4096 কিলোমিটার বর্ডার, মানে সীমান্ত, এই সীমান্ত হত্যার যে পরিসংখ্যান, সেটা কিন্তু কখনোই শূন্যের কোঠায় নেমে আসেনি। কোথাও না কোথাও, কোনো না কোনো বছরে বা কোনো না কোনো মাসে কিন্তু একটা না একটা সীমান্ত হত্যা ঘটেছে। গত কিছুদিন আগেই আমি নেপাল ভিত্তিক একজন এক্সপার্ট, তার সঙ্গে আমার আমার ব্যক্তিগতভাবে আলোচনা হচ্ছিল। সেখানে কিন্তু তারও যে মতামতটি সেটি হচ্ছে সীমান্তে হত্যার কিছু নাই, সেটাকে অ্যারেস্ট করা যেতে পারে, তাকে ধরা যেতে পারে, আইনের আওতায় নেওয়া যেতে পারে, কিন্তু ডিরেক্ট বুলেট ছোড়া, এটা হচ্ছে অন্য দেশের প্রতি অসম্মান বোধ প্রকাশ করা। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে আপনার মানবাধিকার যে সংস্থাগুলোর যে তথ্য, সেই তথ্য হচ্ছে আপনার তারা, মানে তাদের সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার যে দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি আহ, থাকা সত্ত্বেও সাম্প্রতিকভাবে কিন্তু সেটি কখনো আসলে শূন্যের কোঠায় নেমে আসেনি। আপনার সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়, এই যে আমি আমি কিন্তু বলছি বর্তমান সরকারের সময়, বর্তমান সরকারের সময়ও কিন্তু আম, উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, বরং উত্তেজনা কিন্তু কমেনি। এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে একটা একটা ধারণা ছিলই যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসেন কিংবা শুভেন্দু অধিকারী যদি ক্ষমতায় আসেন, তাহলে সীমান্তে হত্যা আরো বাড়তে পারে কিংবা পুশিন আরো বাড়তে পারে। বিশেষ করে আমি যদি বলি যে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন, কারণ এই যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনটি কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন এনেছে। আসামেও বিজেপি সরকার, পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার, এবং আমরা যত সীমান্ত হত্যা কিংবা সীমান্ত পুশিন কিংবা অবৈধভাবে যাতায়াত যেগুলো, সেগুলো কিন্তু আসাম দিয়ে এবং এই পশ্চিমবঙ্গ দিয়েই, এই অঞ্চলগুলো দিয়েই কিন্তু সব থেকে বেশি এই ধরনের ঘটনাগুলো ঘটে। অতএব এই দুই জায়গাতেই যখন যখন বিজেপি সরকার ক্ষমতায় এসছে, এবারই প্রথম আপনার আপনার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে প্রায় বহু বছর পর। এবং বিজেপি সরকার আসার সাথে সাথেই কিন্তু আপনার আমরা যেটি ভেবেছিলাম যে কমে যাবে, সেই বিষয়গুলো কিন্তু কমেনি, বরং আরো বেড়েছে। সীমান্তের বর্তমান পরিস্থিতি ও উত্তেজনার মূল যে কারণগুলো, সেগুলো যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে সীমান্তে গুলিবর্ষণ ও প্রাণহানি। যেটি আমি একটু আগেই বলছিলাম দর্শক, যে আমাদের মানবাধিকার সংস্থাগুলোর যে তথ্য, যেটা আমি আপনাদেরকে বললাম যে শূন্যের কোঠায় নামার একটা প্রতিশ্রুতি থাকলেও, দুই দেশের মধ্যে প্রতিশ্রুতি থাকলেও বহুবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি যদি আমরা দেখি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু ভারতের যে, মানে সাবেক, মানে আগের, এখন তো নতুন জন আসবেন, আগের জন চলে গেছেন, আগের যিনি হাই কমিশনার ছিলেন প্রণয় প্রণয় বর্মা, ওনাকে কিন্তু বলেছেন সরাসরি যে সীমান্তে কিন্তু আর গুলি ছোড়া আমরা দেখতে চাই না, আমরা চাই এই জিনিসগুলো কমিয়ে আনা। বিএসএফ ও মানবাধিকার সংস্থার যে অবস্থান, আমরা যদি অবস্থানগুলো দেখি, যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সবসময় যেটি দাবি করে থাকে সেটা হচ্ছে চালান রোধ করা কিংবা টেরোরিজম কিংবা আত্মরক্ষার মানে ক্ষেত্রে নাকি তারা আসলে গুলি চালায়। তবে এখন বিজিবিও কিন্তু কথা বলছে।
বিজিবিও কিন্তু গুলি ছুড়ছে, বিজিবিও কিন্তু সাহস দেখিয়ে সার্বভৌমত্ব রক্ষায় মানে নিজের নিজের দেশের মানুষদের রক্ষায় কিন্তু বিজিবিও এগিয়ে আসছে এবং সীমান্তে কিন্তু এখন বিজিবিও কথা বলা শুরু করেছে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল, যেটি আমি বলছিলাম, সেই পালাবদল এবং কাঁটাতারের যে ব্যাপারটি, সেটা 2026 সালে ভারতের পশ্চিমবঙ্গে, এই যে এই 26 সালেই এবং এই এই মাসেই আপনার বিজেপি ক্ষমতায় এসছে এবং বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথেই কিন্তু একটা কাঁটাতার কাঁটাতারের একটা কথা উঠেছে, যেটি আমি একটু আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি। সেই কাঁটাতারের পাশাপাশি আরো একটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে সিএএ আর পুশব্যাক বিতর্ক, এগুলো নিয়েও কিন্তু একটা বড় তর্ক বিতর্ক দুই দেশের মধ্যে চলছে এবং টান টান উত্তেজনা চলছে। দর্শক, সব থেকে বড় যে ব্যাপারটি সেটা হচ্ছে যে সীমান্তে বাংলাদেশ আরো শক্তিশালী হতে চাইছে, সীমান্তে বাংলাদেশ আরো বড় পরিসরে নিজেদের আকাশ সীমা দখলে রাখতে চাইছে, নিজেদের নৌ মানে আপনার সমুদ্র সীমা সেটিও নিজেদের দখলে রাখতে চাইছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার সশস্ত্র বাহিনীর জন্য একটা কিন্তু বিশাল 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 আকারের বাজেট কিন্তু এই সরকার রেখেছে, স্পেশালি হচ্ছে এয়ার ডিফেন্সের জন্য, আকাশ আকাশ সীমা আপনার নিজেদের কন্ট্রোলে রাখার জন্য একটা বড় বাজেট কিন্তু রেখেছে। সেখানে নতুন নতুন যুদ্ধ বিমান এবং আপনার বর্ডার গুলোতে হচ্ছে কিভাবে বহিরাগত কোনো দেশের আক্রমণের থেকে যেন নিজেদেরকে রক্ষা করতে পারে, সেই জন্য আরো বেশ কিছু চতুর্থ প্রজন্মের সিস্টেমস কিন্তু ইনস্টল করার এই সরকার উদ্যোগ নিয়েছে। এটিকে পজিটিভ ভাবে দেখা হচ্ছে, এটিকে সাধুবাদ জানানো হচ্ছে। ভারতের সঙ্গে উত্তেজনা শুধু একটা দুইটা বিষয় নিয়ে নয় দর্শক, ভারতের সাথে মূল উত্তেজনার বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের ধারণা, এটি হচ্ছে বাংলাদেশের মানুষের ধারণা, সেটি হচ্ছে যে ভারত সবসময় বাংলাদেশের মানুষের সাথে দ্বিচারিতা করেছে তাদের ফরেন পলিসির মাধ্যমে। যেমন হচ্ছে আমি যদি বলি তিস্তা, আমি যদি বলি পদ্মা, আমি যদি বলি সীমান্তে হত্যা, ফেলানির হত্যাকাণ্ড এখনো বাংলাদেশের মানুষ ভোলেনি। রাস্তাঘাটে আপনি যেখানেই যান সেখানেই হচ্ছে ফেলানির হত্যাকাণ্ড, কিভাবে বিএসএফ ফেলানির মতো একটা শিশু বাচ্চাকে হত্যা করে কাঁটা তারের মধ্যে ঝুলিয়ে রেখেছে, সেটি এখনো গুগলে কিন্তু সেই ছবিগুলো রয়ে গেছে। অতএব এই যে এই সকল ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আসলে বাংলাদেশের মানুষকে প্রচুর প্রচুর পরিমাণে আহত করেছেন। এখন আমাদের ইন্ডিয়ার সাধারণ নাগরিক, আমরা আমার আমার বন্ধুরা, আমার ভাই, আমার বোন, যারাই সেখানে আছেন, সবাই নিঃসন্দেহে নিজ দেশের স্বার্থের কথাই চিন্তা করবেন। সবাই অনেক বাজে কথা বাংলাদেশকে নিয়ে বলতে পারে, বাংলাদেশের মানুষ আবার ভারতকে নিয়ে বাজে কথা বলছে। আসলে এই জিনিসগুলোর সলিউশন কখনো বাজে কথার মধ্যে নয়, এই জিনিসগুলোর সলিউশন হচ্ছে আপনার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। আপনি যদি খেয়াল করে দেখেন, ইতিমধ্যে বাংলাদেশে অনেক সংবাদ মাধ্যমগুলোতে এরকম সংবাদও হয়েছে, বাংলাদেশিদের জন্য ভারতে হোটেল বন্ধ, তারা হোটেলে গিয়ে উঠতে পারবে না, বাংলাদেশি পরিচয় পেলে তাদেরকে হোটেলে উঠতে দিবে না, বাংলাদেশি পরিচয় পেলে তাদের তাদের উপর একটা মব তৈরি একটা চেষ্টা করা হচ্ছে, নানান ধরনের নানান ইস্যুস কিন্তু ভারতে হচ্ছে। এই ধরনের তথ্য বর্তমান সরকারের কাছে আছে এবং বর্তমান সরকার কিন্তু এই ধরনের তথ্যগুলোর কারণেই কিন্তু আপনার খুব বেশি কমফোর্টেবল ফিল করছে না মানে ভারত সরকারের সাথে। তারা চাইছে যে ভারত সরকারের সাথে একটা সুন্দর সুশৃঙ্খল সম্পর্ক বজায় রাখতে, তারা চাইছে যে ভারতকে আরো কাছে আনতে, কিন্তু সেটা হচ্ছে সম্মানের মাধ্যমে এবং মিউচুয়াল, মানে দুইজনেরই সম্মান, মানে বাংলাদেশও ভারতকে সম্মান দিবে, ভারতও বাংলাদেশকে সম্মান দিবে, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গায় কোনো কথা বলবে না। এটা হচ্ছে বর্তমান সরকারের পলিসি, চিন্তা ভাবনা, যেটি সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং এটা নিয়ে বহুবার বহুবার বর্তমান সরকারের মন্ত্রীরা এটি নিয়ে কথা বলেছেন, খুদ প্রধানমন্ত্রী এটি নিয়ে কথা বলেছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিজেও যেটি বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশ চলবে তার নিজ গতিতে, অন্য কারোর কথায় না। অতএব এই যে ভারত বাংলাদেশের যেই অস্থিরতা,
এই অস্থিরতা কি আদৌ থামবে? ডেফিনিটলি অস্থিরতা তো থেমে যাবে, কিন্তু আসলে ভারত তার মনের জায়গা থেকে কতখানি বাংলাদেশকে ভালোবাসবে সেটারও কিন্তু একটা উদাহরণ ভারতকে দিতে হবে। এখন ভারত যদি বারবার একটা কথা রিমাইন্ড করায় যে 2010 সালে, 2000 সালের ঘটনা, বা 2001 থেকে বিএনপির যে আমল, 2001 থেকে 2004 বিএনপির আমলে যে 10 ট্রাক অস্ত্রের যে ব্যাপারটি, সেটির ব্যাপারে যদি বারবার ভারত রিমাইন্ড করায় যে আম, ভারত অবজার্ভ করছে, এই করছে, সেই করছে, বর্তমান সরকারও কিন্তু ভারতের চালচলন অবজার্ভ করছে। ভারত যদি বাংলাদেশকে, বর্তমান সরকার, ইনফ্যাক্ট বাংলাদেশের কথা তো বলছি না, বলছি বর্তমান সরকারকে যদি তাদের ট্রাস্ট করা নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা বা কোনো কিছু যদি এরকম হয়ে থাকে যে তারা সেই 10 ট্রাক অস্ত্রের বিষয়টি মাথায় রেখেছে, সেটি নিয়ে এখন চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশও কিন্তু ভারতকে অবজার্ভ করছে যে তারা কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কতখানি কথা বলে, বাংলাদেশ কার সাথে কি করবে না করবে, এটা হচ্ছে বাংলাদেশের ব্যক্তিগত বিষয়, বাংলাদেশের মানুষের বিষয়, এটি কিন্তু ভারতের বিষয় না। এরকমও মন্তব্য আমরা বর্তমান সরকারের থেকে শুনেছি। এখন দুই দেশই দুই দেশকে অবজার্ভ করছে, এই অবজারভেশনের মাঝখান দিয়ে বলির পাঠা হচ্ছে কিন্তু সাধারণ জনগণ। তো এই যে সাধারণ জনগণ যে বলির পাঠা হচ্ছে, কিভাবে বলির পাঠা হচ্ছে, সেটি হচ্ছে ভারতের ভিসা। তো আমার কথা হচ্ছে, দেখেন, বাংলাদেশের মানুষ ভারতে যাইতে চায় শুধু চিকিৎসার জন্য, ট্যুরিজমের জন্য। তো এখন বাংলাদেশের মানুষ কম টাকায় ট্যুরিজম পায়, কম টাকায় আপনার ঘুরে আসতে পারে ভারত, তো এই জন্য তারা যায়। এবং সেই জায়গাটি হচ্ছে একটা বড় সোর্স, দুই দেশের মধ্যে সম্পর্কের একটা বড় সোর্স কিন্তু সেই জায়গাটি। এখন বাংলাদেশের মানুষ যদি ভারতে যেয়ে সেখানে মবের শিকার হয়, হোটেল না পায়, তাহলে সেটি কতখানি উত্তেজনা তৈরি করবে সেটি কিন্তু আগামী সময় কিন্তু বলে দিবে। এখন এই যে বর্তমান সরকার এবং ভারত সরকার, এবং আমি আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, দ্রুতই ভারত আগামী 2-3 মাসের মধ্যে দ্রুতই তার ট্যুরিস্ট ভিসা ওপেন করে দেবে বাংলাদেশিদের জন্য। তবে আমি যত এক্সপার্টসদের সাথে, মানে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে, যাদের সঙ্গে কথা বলেছি, কূটনৈতিক ব্যক্তিত্ব, তারপরে রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি হচ্ছে আপনার সাধারণ জনগণ, তাদের সবার মনেই একটা প্রশ্ন যে ট্যুরিস্ট ভিসা তো ওপেন করে দিবে, কিন্তু ভিসা রেশিও কেমন হবে, আগের মতো কি ভিসা দিবে কিনা, ঠিক আছে। এবং সবারই একটাই ধারণা যে ভারত আগের মতো ভিসা দিবে না। হ্যাঁ, দুই দেশের সম্পর্কের খাতিরে হয়তো বা ট্যুরিস্ট ভিসা ওপেন করে দিতে পারে, তবে ভিসা রেশিওটা আর কি আগের মতো হবে না, ভিসা রেশিওটা অনেক কম হবে। 5 লাখ মানুষ অ্যাপ্লাই করলে 20,000 মানুষকে ভিসা দিবে, 30,000 মানুষকে ভিসা দিবে, বিষয়টা হচ্ছে এইরকম। বিষয়টা আগের মতো ওই ভলিউমটা মানে ভারতের মধ্যে থাকবে না, এরকমটাই মতামত অনেকের। এখন দুই দেশের যে উত্তেজনা যে চরমে পৌঁছে গেছে, সেটি আসলে কোন দিকে যেতে পারে, কোন দিকে মোড় নিতে পারে আগামী দিনে। দেখুন, আগামী দিনে এই উত্তেজনা আরো চরমে যেতে পারে। কেন যেতে পারে? তার পিছনে অনেকগুলো রিজন আছে। তার পিছনে অনেকগুলো রিজন হচ্ছে, তার মধ্যে একটা বড় রিজন হচ্ছে চায়না হচ্ছে আপনার তিস্তা প্রকল্পে হাত দিচ্ছে। আরেকটা বড় কারণ হতে পারে আপনার পাকিস্তান বাংলাদেশকে J-17, মানে যেটা হচ্ছে পাকিস্তান চায়নার যৌথ প্রোডাক্ট, যে আপনার বাংলাদেশকে J-17 জে এফ সেভেন্টিনের একটা সিমুলেটর দিয়েছে, এবং আগামীতে J-17 বাংলাদেশকে দিবে। প্রথম দফায় হয়তো বা আপনার শুনেছি সম্ভবত প্রথম দফায় 24টা, তারপরের দফায় হয়তো বা আরো এরকম কিছু একটা আমি শুনেছি। তো এই যে এত বাংলাদেশকে হেল্প করছে, বাংলাদেশকে সাপোর্ট করছে, এগুলো নিয়ে বাংলাদেশ ভারতের মানে সম্পর্কের তিক্ততা, অস্থিরতা আর আগামী সময় আরো বাড়তে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। বাকি দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।